কেরালার শান্তশিষ্ট একটা গ্রাম, যে গ্রামে নেই কোনো অপরাধ, নেই কোনো ক্রাইম রেট। এক কথায় গ্রামের সবাই মিলে হাসি খুশিতে তাদের দিন পার করছে। এমনই শান্তশিষ্ট একটা গ্রামে এক রাতে নেমে আসে অশান্তির কালো ছায়া। কোন এক গল্পের বগিম্যানের মতো সেই গ্রামে আগমন ঘটে ভয়ানক এক সাইকো সিরিয়াল কিলারের, যে কিলার অবাধে ঘুরে ঘুরে একের পর এক মানুষদের মেরে চলেছে। আর তার প্রত্যেকটা মার্ডারই ছিল এতটাই নিখুঁত যে রহস্যের গুড় অব্দি পৌঁছাতে পুলিশও হিমশিম খেয়ে যায়। তবে সেই শান্তশিষ্ট গ্রামকে রক্ষা করার জন্য সেই গ্রামে একজন ডিটেকটিভও ছিল, যে ডিটেকটিভকে গ্রামের সবাই তাদের রক্ষক মনে করত। এই ডিটেকটিভ কেসটা হাতে নেওয়ার পর থেকেই পুরো কেসের মোড় ঘুরে যায়। আসতে শুরু করে একের পর এক টুইস্টের খেলা। এই খেলায় কে সিকান্দার, কে বাজিগার, সেটা বোঝা মুশকিল। অবশেষে গ্রামের রক্ষক এই ডিটেকটিভকে পারবে এই মার্ডার মিস্ট্রির সমাধান করে এই কিলার বগিম্যানকে ধরতে। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ। আজ আপনাদের জন্য 2025-এ সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ডিটেকটিভ উজ্জ্বলনের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। নারায়ণ এবং তার ফ্যামিলি একমাত্র ছেলে উজ্জ্বলনের বিয়ে ঠিক করার জন্য গ্রামের আশুকান নামের এই লোকটার বাসায় এসেছে। আশুকানের একমাত্র মেয়ে স্নেহলতার সাথে উজ্জ্বলনের বিয়ের কথাবার্তা তো চলছেই। স্নেহলতাকে উজ্জ্বলনের ফটো দেখানো হলে তার চেহারার এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে হয়তো উজ্জ্বলনকে পছন্দ করেছে, উজ্জ্বলনকে বিয়ে করতে সে রাজি। তবে তার বাবা আশুকানের এই সম্বন্ধ একদমই পছন্দ হয় না। বলতে শুরু করে, দেখো নারায়ণ, আমার একমাত্র মেয়ে অলরেডি তিনবার চাকরির জন্য ট্রাই করার পরও ঢাব্বা মেরে বসে আছে। এখন মেকআপ করা ছাড়া সে আর কিছু জানে না। তাই যার সাথে তার বিয়ে হবে অন্তত তার তো একটা ভালো চাকরি থাকা দরকার, তাই না? তোমার ছেলে উজ্জ্বলন তো কোনো চাকরি করে না। নারায়ণ বলে, আরে ওসব নিয়ে টেনশন করতে হবে না, আমার অনেক সহায় সম্পত্তি আছে, সবকিছুর মালিক তো আমার ছেলেই, তার কাজকাম করার কি প্রয়োজন? হ্যাঁ, এতটুকু বলতে পারি, তোমার মেয়ে আমাদের বাসায় একদম রানীর মতো হয়ে থাকবে। আশুকান বলে, এখানে টাকা পয়সার বিষয় না, গ্রামে উজ্জ্বলনের চেয়েও অনেক ভালো ভালো ছেলে আছে, তারা অনেক সাহসীও। কিন্তু উজ্জ্বলনের ব্যাপারে শুনলাম এ নাকি রাত হলেই ভয়ে মায়ের কোলে গিয়ে লুকিয়ে পড়ে। তো এমন একটা ছেলে আমার মেয়ের কিভাবে রক্ষা করবে? এ কথায় উজ্জ্বলনের মা বলে, আরে দাদা, বিয়ের পরও সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার ছেলে একজন ডিটেকটিভ, গ্রামের সবার কেস আমার ছেলে সমাধান করছে, এমনকি পুলিশরাও তার কাছ থেকে সাহায্য নেয়। আশুকান বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার ছেলে কত বড় ডিটেকটিভ। গ্রামবাসীর মুরগি, ছাগল, গরু এগুলো খোঁজারই তো কাজ করে। আর এখানের পুলিশের কথা তো নাই বললাম, সবগুলাই অকর্মর ঢেকি। বিশেষ করে ওই এসআই সচিন, লপ্পুসালা কোনো কাজই করতে পারে না, তাই যার তার থেকে সাহায্য তো নিবেই। যাই হোক, আমি এত তাড়াতাড়ি কিছু জানাতে পারবো না, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন বলে আশুকান নারায়ণদের পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা পুলিশ স্টেশনে সেই এসআই সচিনকে দেখতে পাই। ঘটনা হচ্ছে, আজ কিছু মিডিয়ার লোক এই সচিনের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য আসবে। এই বিষয়টা নিয়ে সচিন এবং তার টিম মেম্বাররা আলাপ আলোচনা করছে। সচিন তো তার কনস্টেবলদের বলছে এই ইন্টারভিউর কথা যেন উজ্জ্বলনের কানে না যায়, না হয় মাঝখানে পড়ে সব ক্রেডিট সেই নিয়ে যাবে। বলতে আমরা অন্যদিকে সেই উজ্জ্বলনকে দেখতে পাই, যে কিনা গ্রামের কেউ জনের বাসায় গিয়ে কিছু একটা খুঁজছে। ঘটনা হচ্ছে, এই ঘরের মহিলার একটা স্বর্ণের চেন মিসিং হয়ে গেছে, তাই উজ্জ্বলনকে তারা ডেকেছে ওটার তদন্ত করে সেটা খুঁজে বের করে দিতে। উজ্জ্বলনও এসে পুরো বাসা ভালো মতো তল্লাশি নিয়ে বলে, আপনাদের চেন কোথাও যায়নি, ঘরে আছে। এভাবে বাসা থেকে একটা বিড়ালকে ধরে বলে চেনটা এই বিড়ালটা চুরি করেছে, বিড়ালটা চেনটা নিয়ে এসে ভুলে এখানে ফেলে দিয়েছে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে উজ্জ্বলন, নিমিষে তুমি কেসটা সলভ করে ফেললে, এটা কিভাবে সম্ভব? উজ্জ্বলন বলে, তদন্তের সময় বাসায় প্রথমতেই আমি বিড়ালটার কিছু চুল দেখতে পাই, তারপর তার ফুটপ্রিন্ট, ব্যাস এইটুকু যথেষ্ট। এইগুলো ফলো করেই আসল ব্যাপার বুঝতে পেরেছি। যাই হোক, কেসটা সলভ করে উজ্জ্বলন তার অফিসে আসে। গ্রামে অকেজো একটা লাইব্রেরি ছিল, যেটা বর্তমানে কোনো কাজে আসে না। উজ্জ্বলন এই লাইব্রেরিটাকে তার অফিস বানিয়ে নিয়েছে, আবার নামও দিয়েছে শ্যালক লাইব্রেরি। সিন শিফট হয় রাতে। ডিনার করতে করতে উজ্জ্বলনের মা তাকে বলছিল, বেটা বয়স তো তোর অনেক হলো, এবার একটা তো বিয়ে করা প্রয়োজন। উজ্জ্বলনের কথা, সে এখন এসব বিয়ে শাদিতে নেই, সে এখন অনেকগুলো বড় বড় কেস সলভ করতে চায়, কারণ সে নাকি এই গ্রামের রক্ষক। শুনে উজ্জ্বলনের মা টিটকারি করে বলে, ওহো, আসছে গ্রামের রক্ষক, এরকম হলে যাতো একা গিয়ে বাইরের লাইটটা অফ করে একটু বাইরে থেকে ঘুরে আইতো। এটা শুনে উজ্জ্বলনের হাওয়া টাইট, অর্থাৎ অন্ধকারে একা বের হওয়া উজ্জ্বলন অনেক ভয় পায়। একা একা রাত্রে তেমন একটা বের হতে পারে না সে। পরবর্তী দিন জুম্মন নামের এক রিপোর্টার তার ক্যামেরাম্যানের সাথে ওই এসআই সচিনের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। তারা মূলত এই গ্রামের ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করতে এসেছিল। গ্রামটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ একটা গ্রাম ছিল, এজন্যই এসআই সচিনরাও সুন্দর মতো বসে পড়ে ইন্টারভিউ দেওয়ার জন্য।
বলতে শুরু করে, এই গ্রামের লোক সবাই অনেক ভালো মনের মানুষ। এখানে ক্রাইম রেট নেই বললেই চলে, একদম জিরো ক্রাইম রেট। গ্রামের সবাই একজন একজনের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, বন্ধুর মতো মেলামেশা করে। এমনকি আর কিছুদিন পরেই গ্রামের 100 বছর পার হতে চলেছে। এভাবে সচিন অনেক পজিটিভলি গ্রামের ব্যাপারে বলে। সিন শিফট হয় রাতে। আমরা দেখি ওই আশুকার নামের লোকটা, সে তার ক্ষেত চেক করার জন্য বের হয়েছিল। হাতে হারিকেন নিয়ে যখন এদিক সেদিক আশুকান চেক করছিল, ঠিক তখনই তার সামনে আজব রকমের মাস্ক পরা একটা লোক এসে হাজির। লোকটা একটা চটের বস্তা দিয়ে তার পুরো ফেস এবং তার পুরো শরীর কভার করে রেখেছিল। আশুকান বকবক করতে করতে কাছে যাওয়া মাত্রই একটা হাতুড়ি দিয়ে আশুকানকে মারতে মারতে একেবারে জায়গায় জানে শেষ করে দেয়। একটু আগেই যে গ্রামটার সম্পর্কে আমরা জানলাম, শান্তিপূর্ণ একটা গ্রাম, সেই গ্রামে এত বড় একটা ক্রাইম হয়ে গেল। সকাল হতে হতে পুরো গ্রামে আশুকানের এমন নির্মম মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই সে ঘটনাস্থলে জড়ো হয়েছে। এই প্রথমবার এই গ্রামে এমন কোনো একটা ঘটনা ঘটেছে, তাও আবার এমন ভয়ানক মার্ডারের। এসআই সচিন এবং তার টিমও ঘটনাস্থলে এসেছে। তাদের জন্য ছিল এটা সর্বপ্রথমই মার্ডার কেস, তাই তারা বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে, কি করবে, কিভাবে কেসটার ইনভেস্টিগেশন করবে। তাই সচিন তার এক কনস্টেবলকে দিয়ে তাড়াতাড়ি উজ্জ্বলনের কাছে খবর পাঠায়, সেই একমাত্র তাদের সাহায্য করতে পারবে। একটু পরে উজ্জ্বলনও ঘটনাস্থলে এসে উপস্থিত। আর এসব দেখে উজ্জ্বলন তো নিজেই রীতিমতো শক, সহ্য করতে পারে না। তাড়াতাড়ি এক সাইডে গিয়ে বমি করে দেয়, যাতে লোকজন বিষয়টা না বুঝতে পারে যে উজ্জ্বলনের নিজেরই হাওয়া টাইট হয়ে গেছে, এজন্য সে সাইডে গিয়ে বমি করেছে। সচিনকে বলে, আরে সচিন ভাই, এইসব দেখে তো আমার নিজেরই মাথা ঘুরছে, কি করব এখন? সচিন বলে, দেখ ভাই, তুই আমাদের একমাত্র ভরসা, আমাদের জন্য এই ধরনের কেস আজকেই প্রথম। উজ্জ্বলন নিজেকে কোনোরকম রিল্যাক্স করে গান বাজিয়ে দিয়ে আবারও ঘটনাস্থলে যায়। ভালো মতো সব কিছু দেখতে শুরু করে। এখানে পাশেই উজ্জ্বলন একটা আদা পোড়া সিগারেট আর একটা পায়ের স্যান্ডেল খুঁজে পায়। সচিনদের বলে, এইগুলো নিশ্চয় কিলারেরই হবে। আর এরকম সিগারেট আর এরকম স্যান্ডেল আমাদের গ্রামে শুধুমাত্র একজন ইউজ করে, আন্দি কুরুডান, অর্থাৎ এই আন্দি কুরুডানি হত্যাকারী। আসলে গ্রামটা ছিল অনেকটা ছোট্ট একটা গ্রাম। সবার ব্যাপারে উজ্জ্বলন আগা থেকে গোড়া পর্যন্ত একদম ভালো মতোই জানে। আর এই আন্দি কুরুডানের সাথে আশুকানের আগে থেকে ঝামেলাও ছিল, তাই প্রমাণের উপর ভিত্তি করে সন্দেহ তার উপরেই। ওইদিকে আমরা আন্দি কুরুডান নামের সেই লোকটাকে দেখতে পাই, যে কিনা একটা নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ছিল। কথা মতো এসআই সচিনরা এসে সোজা এই আন্দি কুরুডানের উপর মারারের দায় লাগাতে শুরু করে। আন্দি কুরুডান বলে, আরে স্যার, আমি কাউকে মারিনি। এই পাগল উজ্জ্বলনের কথা শুনে আপনারা আমার উপর এত বড় দায় দিচ্ছেন? উজ্জ্বলন আন্দি কুরুডানের সামনে সব প্রমাণগুলো রাখতে শুরু করে, ওই সিগারেট, স্যান্ডেল সবকিছুই। তাছাড়াও এই আন্দি কুরুডান অনেক আগেই গ্রামের ছোটখাটো চুরি করতে গিয়ে আশুকানের হাতে ধরা পড়েছিল, যার জন্য তখন থেকে আশুকানের সাথে তার শত্রুতা। তাই আশুকানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই সে তার হত্যা করেছে, সবার এটাই কথা। উজ্জ্বলনের এসব প্রমাণের উপর ভিত্তি করে আন্দি কুরুডানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আবারও এক চুটকিতে এত বড় একটা কেস সলভ করাই উজ্জ্বলন গ্রামের সবার সামনে হিরো হয়ে গেছে। সবাই তার তারিফ করতে শুরু করে। তারপর আবারও গ্রামে আগের মতো শান্তি নেমে আসে। এইভাবে কয়েকদিন পার হওয়ার পর একদিন উজ্জ্বলনের এক বন্ধু বিদেশ থেকে দেশে ফিরেছে। এর নাম হচ্ছে কুরিয়ান। উজ্জ্বলন কুরিয়ানের কাছে তার নিজের তারিফ করা নিয়ে ব্যস্ত, বলছে আর কি সে এখন পর্যন্ত কত জটিল জটিল কেস সমাধান করেছে, সবগুলো কেস আজকাল সেই সমাধান করছে। সে হচ্ছে গ্রামের রক্ষক, এইভাবেই গাল মারছে আর কি। যে পরবর্তী দিন এক বৃদ্ধা মহিলা উজ্জ্বলনের কাছে আসে একটা কমপ্লেন নিয়ে, বিদ্যার একটা ছাগল মিসিং হয়ে গেছে। উজ্জ্বলনকে সেটা খুঁজে দিতে বলে, যার সাথে সাথে উজ্জ্বলন ছাগল খোঁজার কাজে লেগে পড়ে। ওই দিনই টিভিতে একটা নিউজ দেখানো হয়, যেখানে জুম্মন নামের সেই রিপোর্টারটা বলছে রিসেন্টলি গ্রামের মার্ডারার যে আন্দি কুরুডানকে পুলিশে গ্রেপ্তার করেছিল, সেই আন্দি কুরুডান নাকি জেল থেকে পালিয়েছে। তাই সবাই যেন সতর্ক থাকে, সাবধানে থাকে। ওই একই রাতে গ্রামের মধ্যে দেখা যায় কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। অনেকগুলো লোকজন এক জায়গায় জড়ো ছিল। একটা লোক এখান থেকে একটু সাইডে যায় হিসু করার জন্য, কি তখনই সেখানে আবারও সেই আজব রকমের মাস্ক পরা লোকটা এসে হাজির। অনেক ভয়ানকভাবে এসে এই হিসু করতে আসা লোকটাকেও ধরে জানে শেষ করে দেয়। এর একটু পরেই উজ্জ্বলন এবং পুলিশের কাছে খবরটা গিয়ে পৌঁছাতেই ঘটনাস্থলে সবাই এসে হাজির। ভালো মতো সবকিছু দেখছে। সবাই তো এটাই মনে করছে এটাও সেই আন্দি কুরুডানেরই কাজ হবে, কারণ সে অলরেডি একটা মার্ডার করেছে, আবার জেল থেকেও পালিয়েছে। কিন্তু এবার এই দৃশ্য দেখে উজ্জ্বলনের কেন যায় না মনে হয় এটা আন্দি কুরুডানের কাজ না। এই মার্ডারটা অনেক নিখুঁতভাবে অনেক টাইম নিয়ে করেছে, আর এইসব করার সময় সে অনেক এনজয় করে করেই একে মেরেছে, যা দেখে বোঝা যাচ্ছিল এর মাথায় অনেক গভীরভাবে আঘাত করে মারা হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে
এটা কোনো সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের কাজ। এটা শুনে তো সবাই রীতিমতো শক। কিছু লোক তো বলা বলি করছে এই কেস এতটা সহজ না, এএসআই সচিন বা এখানে পুলিশের দ্বারাই কেস সলভ করার জীবনও সম্ভব না। আর উজ্জ্বলনও এতদিন সামান্য ছোটখাটো চুরি চাকারির এসব কেস সমাধান করে আসছে। এরকমের মার্ডার কেস তাদের দিয়ে সলভ হবে এটা আশা করা বোকামি। আমাদের উচিত শহরের হায়ার অফিসারদের কাছে যাওয়া, যাদের কোনো ভালো একটা অফিসার এসে এই কেসটা তদন্ত করে দেখে। এখন খবরটা হায়ার অফিসারের কাছে গিয়ে পৌঁছাতেই পরবর্তী সিনে হায়ার অফিসার এসআই সচিনকে ডেকে জানাই এই কেসটা সলভ করার জন্য শহর থেকে একটা স্পেশাল অফিসার আসতে চলেছে, তোমরা জাস্ট তার সাথে থেকে তাকে সাহায্য করো। কথা মতো পরবর্তী সিনেই সে স্পেশাল অফিসারটা গ্রামে এসে হাজির। নাম হচ্ছে শম্ভু। শম্ভুকে গ্রামের সবাই মিলে ওয়েলকাম করে নেয়, কারণ সবার এখন ধারণা বড় অফিসার চলে এসেছে, গ্রামে আর কোনো বলা মুসিবত আসবে না, এই কিলার এখন ধরা পড়বেই। শম্ভু সবার সামনে দাঁড়িয়ে বলে, যখন আমার কাছে এই খবরটা যায় যে এই গ্রামে এই প্রথমবারের মতো এরকম একটা কাণ্ড হয়েছে, একটা মার্ডারের মতো ক্রাইম হয়েছে, এরা শুনে আমি তো অবাক হয়ে যাই। এত সুন্দর শান্তশিষ্ট একটা গ্রাম, এখানে এরকমটা কিভাবে হতে পারে, তাও আবার একই প্যাটার্নের দুইটা মার্ডার। 1957 সালের দিকে আমেরিকাতেও ঠিক একই রকমের কিছু ঘটনা ঘটেছিল। একটা কিলার রাতে ঘুরে ঘুরে একা যাকে বাইরে পাচ্ছিল ধরে ধরে তারই মার্ডার করে দিচ্ছিল। সবাই সেই কিলারটার নাম দিয়েছিল বগিম্যান। এখন এই গ্রামেও একটা বগিম্যান ঢুকে পড়েছে। আমি শম্ভু এই বগিম্যানকে ধরে ছাড়ব, আর আপনারা খুব জলদি শান্তিতে চলাফেরা করতে পারবেন, কথা দিলাম। আজ পর্যন্ত আমি অনেকবার এই গ্রামে এসেছি, কিন্তু এবার সুযোগ পেয়েছি এই সুন্দর গ্রামটাকে রক্ষা করার, আর আমি সেটা করবই। এভাবে শম্ভু এসব বলে সবাইকে হিম্মত দেয়। পরে স্টেশনে এসে সচিনদের বলে, সব মার্ডার রাতে হচ্ছে তাই না? এক কাজ করো, গ্রামের সবার মাঝে এই কথাটা ছড়িয়ে দাও যেন সন্ধ্যে 6টার পর কেউ বাইরে ঘোরাঘুরি না করে, আর সব দোকানপাটও যেন বন্ধ করে সবাই বাসায় চলে যায়। ওইদিকে উজ্জ্বলন বেচারা যখন এই বিষয়টা জানতে পারে যে এই মার্ডারকে সলভ করার জন্য স্পেশাল অফিসার এসেছে, তখন সে একটু মন খারাপ করে বলে, আজ পর্যন্ত এই গ্রামের সবার সমস্যা আমি সমাধান করে আসছি, আর এখন তারা আমার উপর থেকে ভরসা উঠিয়ে নিয়েছে, ওই স্পেশাল অফিসারকে নিয়ে লাফালাফি করছে। এর উপর আবার এই স্পেশাল অফিসার বাসা ভাড়া নিয়েছে উজ্জ্বলনদের থেকেই, মানে শম্ভু থাকার জন্য যে বাসায় উঠেছে ওটা উজ্জ্বলনদেরই, ভাড়া হিসেবে দেয় আর কি। অনেকটা মুখ ফুলিয়ে উজ্জ্বলন শম্ভুকে চাবি দিতে যায়। শম্ভুর সাথে কথাবার্তাও বলে অনেকটাই মুখ ফুলিয়েই, কারণ ওই যে শম্ভুর আগমনে গ্রামের লোকজন উজ্জ্বলনকে যে ছুঁড়ে ফেলে দিল। উজ্জ্বলন অবশ্য শম্ভুর সামনে তার নিজের তারিফ করতে ভুলে না, বলে আর কি এই গ্রামের সেই হচ্ছে হিরো, আজ পর্যন্ত এখানে সবকে সেই সমাধান করে এসেছে। শম্ভু বলে, ঠিক আছে তুমি যদি এখন একটু বের হও তাইলে আমি একটু ফ্রেশ হতে পারতাম, বলে উজ্জ্বলনকে ইগনোর মেরে দেয়। এদিকে পরবর্তী দিন শম্ভু কিছু কনস্টেবলদের নিয়ে পুরো গ্রামে প্যাম্পলেট বিতরণ করতে শুরু করেছে ওই বিষয়টা নিয়েই, যে সন্ধে 6টার পর যেন কেউই বাইরে না থাকে, আর দোকানপাটও সবকিছু বন্ধ করে যেন সবাই বাসায় চলে যায়। এর সাথে সন্দেহজনক কিছু দেখলেই যেন পুলিশ স্টেশনে এসে কমপ্লেন দেয়। এটা করার পর শম্ভু প্রত্যেকটা ক্রাইম স্পটে গিয়ে গিয়ে তার মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। দূরে দাঁড়িয়ে উজ্জ্বলনরা সব কিছু দেখছিল আর বলা বলি করছিল। মার্ডার হয়েছে আজ 2 সপ্তাহর কাছাকাছি, এখন আসছে তদন্ত করতে, ঘন্টা কিছু পাবে। এদিকে শম্ভু এই বিষয়টা নোটিস করে প্রথম মার্ডার অর্থাৎ আশু খানের মার্ডারে পুলিশরা ভালো মতো কিছু তদন্ত না করেই আন্টি কুরুটানকে গ্রেপ্তার করেছিল, আবার তার কাছ থেকে কোনো প্রমাণ বের করার আগেই সে জেল থেকে পালালো। এভাবে এসব নিয়ে ভাবতে ভাবতে শম্ভু তার মতো তদন্ত চালিয়ে যায়, আর দেখতে দেখতে সে গ্রামের ছোটখাটো কেসও সলভ করতে শুরু করেছে। অর্থাৎ যে কেসগুলো আগে উজ্জ্বলন সলভ করত, যেমন ওই বৃদ্ধার মিসিং ছাগল খুঁজে দেওয়া, এরকমের আরও ছোটখাটো কেসগুলো আর কি শম্ভু সলভ করে যাচ্ছে, যার ফলে উজ্জ্বলনের হাতে একটা কেসও আসছে না। অন্যদিকে সে কিলারও তার কোনো শিকার খুঁজে পাচ্ছে না, কারণ এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই বাসায় চলে যায়, কেউ আর বাসা থেকে বের হচ্ছে না। এদিকে পরবর্তী দিন শম্ভু তার টিমকে ডেকে বলছে, যেভাবে কিলার মার্ডারগুলো করছে বোঝা যাচ্ছে কোনো সাইকো টাইপের লোকেরই কাজ। আমরা ভয়ানক একজন সাইকো কিলারের মুখোমুখি হতে চলেছি। এসআই সচিনের সবকিছু উজ্জ্বলনকে এসে জানায়, কিন্তু উজ্জ্বলন অলরেডি আগে থেকে এটা বের করে নিয়েছিল যে এসব কোনো সাইকো কিলারের কাজ, কোনো সাইকো এসব করছে। সচিন বলে, বাহ উজ্জ্বলন, তুমি তো দেখি আগে থেকে বের করে নিয়েছ, মনে তো হচ্ছে ওই শম্ভুর আগে তুমি কেসটা সলভ করে দিবে। এদিকে আবার শম্ভু উজ্জ্বলনের বাবা নারায়ণের কাছে এসে তার কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যেমন যখন ওই 2 মার্ডার হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, এসব কিছুই। উজ্জ্বলন এসে শম্ভুকে থামিয়ে দিয়ে বলে, কি আপনি আমার বাবার উপর সন্দেহ করছেন? আমার বাবাকে এসব জিজ্ঞাসা করার মানে কি? শম্ভু উজ্জ্বলনকে সাইডে নিয়ে গিয়ে বলে, আরে উজ্জ্বলন, তুমি এত ওভার রিয়েক্ট করার কারণ কি? আমি তো জাস্ট আমার ডিউটি করছি। আর তাছাড়াও ওই বিদ্যার মিসিং ছাগলটা
তোমাদের বাসার আশপাশ থেকে পাওয়া গেছিল। মনে তো হচ্ছে আজ পর্যন্ত তুমি কেস তৈরি করে এরপর সেগুলো তুমি সমাধান করে আসছো। এভাবে গ্রামের লোকের সামনে হিরো হয়েছ। এইভাবে শম্ভু উজ্জ্বলনদের উপরে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় রাতে ওই কিলার তার আরও একটা টার্গেটকে ধরে নির্মমভাবে শেষ করে দিয়েছে। এরপর তার লাশটা নিয়ে গিয়ে গ্রামেরই পুরনো একটা বড় গাছের সাথে ঝুলিয়ে দেয়, যে গাছটা ছিল গ্রামের একদম মাঝামাঝি। সকাল হতেই সবার কাছে খবরটা গিয়ে পৌঁছে। সবাই মিলে সেখানে জড়ো হয়েছে। আর এসব দেখে উজ্জ্বলনও অনেকটাই শকের মধ্যে আছে। এদিকে ফরেন্সিক টিমের লোক শম্ভুকে জানায়, স্যার, আমাদের ধারণা এই মার্ডারটা এই জায়গায় হয়নি। কিলার অন্য জায়গায় তার মার্ডার করে তাকে এখানে নিয়ে এসে লটকিয়ে দিয়েছে। হয়তো সবাই যাতে ঘটনাটা ভালো মতো দেখতে পায় এই উদ্দেশ্যে এমনটা করা। কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো ফুটপ্রিন্ট কিছুই নেই। হয়তো কিলার স্পোর্টস শু পরেছিল। আর এত উপরে সে গাছের সাথে লাশটা লটকিয়েছে মানে বোঝা যাচ্ছে অনেকটাই ফিট হবে সে। এখন এইসব কথাগুলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজ্জ্বলন শুনছিল। আর সব কথাগুলো এক জায়গায় করে তার সন্দেহ যেতে শুরু করে অফিসার শম্ভুর উপরেই। কারণ শম্ভু সবসময় স্পোর্টস শু পরত, আর কথা মতো সে অনেকটাই ফিট। তাছাড়া শম্ভু ওই দিন বলেছিল সে অনেকবার এই গ্রামে যাতায়াত করেছে। নিশ্চয় তার এই গ্রামের সাথে কোনো না কোনো কিছু একটা তো আছেই। উজ্জ্বলন শম্ভুর উপরে এমন একটা সন্দেহ এনে গ্রামের সবাইকে বলতে শুরু করে, যে অফিসার এই গ্রামের কিলার বগিম্যানকে ধরার প্রতিশ্রুতি দিয়েছে সে অফিসারই হচ্ছে আসল বগিম্যান। সব প্রমাণে শম্ভুর সাথে ম্যাচ করছে। এসব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শম্ভু শুনে আর হাসিতে উড়িয়ে দিয়ে বলে, এত জলদি দেখি তুমি আমার উপরে সন্দেহ করতে শুরু করেছ। এইসব জুতো, গ্লাভস এগুলো আজকাল যে কেউ চাইলে দোকান থেকে খুবই সহজে কিনতে পারে। আর হতেও তো পারে কিলার কোনো গ্লাভসের ইউজ করেনি, বদলে কাপড় ইউজ করেছে। আর ফিটনেসের কথা বলছো, এই গ্রামে তো অনেকে রয়েছে যারা একদমই ফিট, যেমন তোমার বাবাও। শুধু তাই নয়, এই বডির পাশে একটা বেডশিটও লাগানো আছে। ঠিক একই রকমের বেডশিট আমি তোমাদের সেখানেও দেখেছি। তাহলে আমিও কি এইটাই ধরে নিব যে কিলার তোমাদের মধ্য থেকে কেউ একজন? এভাবে উজ্জ্বলন যেভাবে শম্ভুর দিকে সন্দেহের তীর মেরেছিল, শম্ভু সেই একই তীর উজ্জ্বলনের দিকে ঘুরিয়ে দেয়। আর এসব জেনে গ্রামের সবাই এখন উজ্জ্বলনকে একটু নিচু নজরে দেখতে শুরু করে, যে অযথাই সে শম্ভু স্যারের উপর সন্দেহ করছে। উজ্জ্বলনও এবার বিষয়টা ইগুতে নিয়ে নেয়, যে যেভাবেই হোক এই শম্ভুর আগে সেই কেসটা সলভ করবে। এই বগিম্যানকে সে খুঁজে বের করবেই। এখান থেকে সিনেমাদের একটু উজ্জ্বলনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। যখন উজ্জ্বলন ছোট ছিল তখন তার সাথে একটা ঘটনা ঘটেছিল, ওইটাই আমাদের দেখানো হয়। উজ্জ্বলনের ভুয়ার একটা ছেলে ছিল যার নাম হচ্ছে দাসান। দাসান এবং উজ্জ্বলন সবসময় একসাথে থাকত, একসাথে খেলাধুলা করত। হর হামেশা দাসান উজ্জ্বলনদের বাসাতেই থাকত। একদিন রাত্রে খাওয়ার সময় উজ্জ্বলনের বাবা নারায়ণ তাদের একটা গল্প শোনাতে শুরু করে। বলে, কোকোচান নামের একটা লোক আছে যে বাচ্চা ভালো মতো লেখাপড়া করে না, খাওয়া দাওয়া করে না, মা বাবার কথা শুনে না। কোকোচান এসে সে বাচ্চাটাকে ধরে নিয়ে যায় তার গুহায়। এরপর কোকোচান সে বাচ্চাটাকে মেরে খেয়ে যায়। এসব তো নারায়ণ এদের জাস্ট ভয় দেখানোর জন্য বলছিল। কিন্তু এসব শুনে উজ্জ্বলন দাসানকে বলে, চলো দাসান, আমরা এই কোকোচানকে খুঁজে বের করব, যাতে সে আর কোনো বাচ্চাকে তুলে নিয়ে যেতে না পারে। এসব বলেই ওই রাতে উজ্জ্বলন দাসানকে নিয়ে বেরিয়ে পড়ে। অর্থাৎ ছোটবেলা থেকে উজ্জ্বলনের যে কোনো বিষয় নিয়ে ডিটেকটিভ হওয়ার ইচ্ছে। ছোট বড় যে কোনো সমস্যায় হোক না কেন, ওইটা নিয়ে ঘাটাঘাটি করে তার দেখতেই হবে। তো এইভাবে তারা যখন ওই রাতে বের হয় তখনই তাদের সাথে কি যেন হয়ে যায়। হঠাৎই দাসান কোথায় গায়েব হয়ে যায়, আর উজ্জ্বলন ওইখানে বেহুশ হয়ে পড়ে থাকে। পরবর্তী সিনে গ্রামের লোকেরা তাকে এইভাবে দেখতে পেয়ে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। সবাই মিলে দাসানকে পুরো গ্রামে খুঁজেছিল, কিন্তু দাসানের আর কোনো হদিস পাওয়া যায়নি। মূলত তখন থেকেই উজ্জ্বলনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। অন্ধকারে সে আর একা বের হতে পারে না। এটা তার মেন্টালি একটা ট্রমা বলতে পারেন। প্রেজেন্টে উজ্জ্বলন এসব নিয়ে ভাবতে ভাবতে তার সেই দাসানকে অনেক মিস করছিল। এদিকে টিভিতে এই নিউজটাই চলছে, গ্রামের স্পেশাল অফিসার আসার পরও একের পর এক মার্ডার হয়ে যাচ্ছে। আদৌ কি গ্রামের লোক কতটুকু সুরক্ষিত আছে, পুলিশ সেটার গ্যারেন্টি কি দিতে পারবে? ওদিকে শম্ভু তো তার টিমকে নিয়ে কিলারকে ধরতে রাত দিন এক করে দিচ্ছিল। গ্রামের অনেক লোকের কাছে গিয়ে গিয়ে তাদের থেকে এনকোয়ারি চালাচ্ছে, কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না। শম্ভু মূলত বেশি উজ্জ্বলন এবং তার বাবার ব্যাপারে এনকোয়ারি চালাচ্ছিল, তাদের ব্যাপারে জানার চেষ্টা করছে। যেটা দেখে গ্রামের লোকেরাও এখন উজ্জ্বলন এবং তার বাবা নারায়ণের উপরে সন্দেহ করতে শুরু করে। শম্ভু এসআই শচীনকে রেখে বলে, শচীন, গ্রামে এটা এলান করে দাও, সবাই যেন প্রেসিডেন্ট অফিসে সেখানে এসে জড়ো হয়। সবার সাথে আমার কিছু কথা আছে। আর হ্যাঁ, কাজটা জলদি হওয়া চাই, রাত হওয়ার আগেই। তো কথা মতো শচীনও সেটাই করে, আর গ্রামের সব লোক এক জায়গায় হয় শম্ভুর কাছে। শম্ভু সবাইকে সতর্ক করার পাশাপাশি বলে, কিলার এই গ্রামেরই একজন, আমাদের মধ্যে আমাদের সাথে থেকে সে ভয়ানকভাবে একজন একজনকে মারছে। এখন এটা বলতে গ্রামের সবাই
সন্দেহের চোখে উজ্জ্বলনের বাবা নারায়ণের দিকে তাকায়। এমনকি মিটিং শেষে ফেরার সময় কেউই নারায়ণের সাথে কোনো কথা বলছে না, তার আশেপাশেও আসতে চাচ্ছে না, কারণ সবাই এটা মনে করছে নারায়ণই সেই বগিম্যান। এইসব দেখে নারায়ণ উজ্জ্বলনকে এসে বলতে শুরু করে, তোমার কারণে আজ গ্রামের সবাই আমার উপরে সন্দেহ করছে। দয়া করে জলদি এই কিলারকে খুঁজে বের করো, একমাত্র তুমি পারবে এটা করতে। উজ্জ্বলন বলে, বাবা আমার এখনো পুরোপুরি ও শম্ভুর উপরে সন্দেহ, এইসব কিছু সেই করছে। ব্যাস একটা প্রমাণ, শুধু একটা প্রমাণ যদি পেয়ে যায় তাহলে দেখাবো। এর একটা পুকুরের সামনে বসে এসব নিয়ে কথাবার্তা বলছিল। তখনই পুকুরের ভিতর থেকে ওই আন্দিকুরুডান নামের লোকটা বাইরে আসে, অর্থাৎ যে আন্দিকুরুডান জেল থেকে পালিয়েছিল। আন্দিকুরুডান উজ্জ্বলনদের বলতে শুরু করে, তোমরা অযথা আমার উপরে সন্দেহ করেছ। আসলে ওই রাতে আশুকানের সাথে কি হয়েছিল আমি নিজে চোখে দেখেছি। কিলার যখন আশুকানকে মারছিল তখন আমি সেখানেই ছিলাম। কিলারটা চটের একটা বস্তা দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। একটা হাতুড়ির মতো কিছু একটা দিয়ে সে আশুকানকে মেরেছে। ভয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে পালাতে গিয়েই আমার একটা স্যান্ডেল আর অর্ধেক খাওয়া সিগারেটটা সেখানে পড়ে যায়, যার পর এগুলো পুলিশের হাতে লাগে আর পুলিশ সন্দেহ করে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর উজ্জ্বলনও প্ল্যানিং করে এই আন্দিকুরুডানকে শম্ভুর বাসায় পাঠায়, ওখানে কিছু পায় কিনা সেটা দেখার জন্য। এসব বিষয়ে আন্দিকুরুডানের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আন্দিকুরুডান এখানে অনেক খোঁজাখুঁজি করার পরও তেমন কিছুই পায় না। পরবর্তীতে শম্ভু তার বাসায় আসার পর ঘরের এমন হালত দেখে বুঝে যায় যে কেউ তার ঘরে ঢুকেছে, আর অবশ্যই তার সন্দেহ উজ্জ্বলনের উপরেই। আর এখানে ঘটনা হচ্ছে, শম্ভু উজ্জ্বলনদের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করেছিল আর উজ্জ্বলনরা শম্ভুর বিরুদ্ধে, মানে দুজনে এখন দুজনের পিছনে। শম্ভুকে হাতে নাতে ধরার জন্য সেই রাতে উজ্জ্বলন তার বন্ধু কুরিয়ানকে নিয়ে বের হয়, কারণ একা উজ্জ্বলন ভয় পাবে, সেজন্য কুরিয়ানকে সাথে নিয়েছে। অন্যদিকে একই টাইমে ওই আন্দিকুরুডানকে শম্ভুর বাসায় পাঠায়, এটা দেখার জন্য শম্ভু কোথায় আর কি করছে। এদিকে কুরিয়ান যখন একটু হিসু করার জন্য সাইডে যায়, উজ্জ্বলন তখন একটু একা। ঠিক তখনই তার সামনে সেই মাস্ক পরা কিলাটা এসে হাজির। দেখে উজ্জ্বলনের তো হুঁশ উড়ে গেছে, ভয়ে পালাতে গেলে নিচে পড়ে যায়। আর কিলার এসে উজ্জ্বলনকে পারফেক্টলি মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কুরিয়ান চলে আসায় কিলারটা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটা অবশ্য মনে রাখবেন। অন্যদিকে শম্ভু এই মুহূর্তে তার বাসাতে ছিল, যার অর্থ কিলার শম্ভু না, কিলার অন্য কেউ। এটা জানার পর সবাই আফসোস করছে যে খামাকা তারা শম্ভুর উপর সন্দেহ করল। কোনোরকম নতিজা না দেখে উজ্জ্বলন আবারও শুরু থেকে কেসটা তদন্ত করতে শুরু করে। 3টা মার্ডার কিভাবে হয়েছে, কোন টাইমে হয়েছে, মার্ডারের প্যাটার্ন কীরকম ছিল, সবকিছুই সব এক জায়গায় করে উজ্জ্বলন একটা বিষয় নোটিস করে, কিলার পারফেক্ট টাইমে একদম পারফেক্টলি মার্ডারগুলো করছে। নিশ্চয় তার এরকমের কোনো একটা রোগ আছে, ওসিডি। আর এই ধরনের সাইকোদের আত্মবিশ্বাসটাকে যদি কোনো রকমের একবার ভেঙে দেওয়া যায়, তাইলে তারা কোনো না কোনো একটা ভুল করবেই, এতে তাদের ধরার চান্সও অনেকটাই বেড়ে যায়। এভাবে উজ্জ্বলন একটা প্ল্যান বানায়, যেটা সে শচীনকে দিয়ে শম্ভুদের অবধি পৌঁছে দেয়। প্ল্যানটা ছিল রাত্রে পুলিশটার দল বানিয়ে প্যাট্রোলিং করবে। যদি কিলার তার শিকার করতে বের হয় তাহলে তাদের হাতে ধরা পড়বেই। প্ল্যান মতো পুলিশের কিছু লোকও রাত্রে প্যাট্রোলিংয়ে বের হয়, কিন্তু এরই মাঝে কিলার পুলিশের মধ্য থেকে একজনকে ধরে টার্গেট বানিয়ে তাকেও শেষ করে দেয়। আরও একটা মার্ডার হয়ে গেল। খবর শম্ভুদের কাছে গিয়ে পৌঁছালে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে আসে। ফরেন্সিকওয়ালারা জানায়, স্যার আগের মার্ডারের তুলনায় এই মার্ডারটা তেমন একটা পারফেক্ট না। যেহেতু এ পুলিশের লোক ছিল তাই নিশ্চয় কিলারের সাথে তার হস্তাধস্তি হয়েছে। এখানে আরও একটা বিষয়, এই যে কনস্টেবলটা মারা গেল, এই এসআই শচীনের অনেক ক্লোজ একজন ছিল, তাই এর মৃত্যুতে শচীন অনেকটাই ভেঙে পড়েছে। যখন উজ্জ্বলন সেখানে আসে, শচীন উজ্জ্বলনের উপরে পুরো দোষটা দিতে শুরু করে যে তোমার এই প্ল্যানের কারণে আমরা আমাদের একজন সাথে হারিয়েছি। অন্যদিকে শম্ভুর হায়ার অফিসার তাকে কল করে কথা শোনাচ্ছে যে তোমাকে পাঠানোর পরও সেখানে আরও একটা মার্ডার হয়ে গেল, তুমি কিলারকে এখনো পর্যন্ত ধরতে কেন পারছো না? আর কয়েকদিনের সময় দিচ্ছি, জলদি কিলারকে খুঁজে বের করো। পরবর্তী দিন উজ্জ্বলনের দিকে শম্ভুর কাছে এসে তাকে সরি বলে যে আমার এমন প্ল্যানিংয়ের কারণেই এই মৃত্যুটা হলো। শম্ভু বলে, না উজ্জ্বলন, তোমার কোনো দোষ নেই, তুমিও তো এই কিলারকে ধরার জন্য এমনটা করেছ, কিন্তু কিসমত আমাদের সাথে ছিল না আর কি। সিন শিফটের পরবর্তী দিন দেখা যায় একদিনের ব্যবধানে গ্রামে আরও একটা মার্ডার হয়ে গেছে। এক জায়গায় আরও একজনের লাশ পাওয়া গেছে। ফরেন্সিকওয়ালারা জানায় আগের তুলনায় এই মার্ডারটা আরও পারফেক্ট না। কিলার না তেমন একটা প্লেসের ব্যাপারে ভেবেছে, না তেমন একটা মারার কোনো স্টাইল ফলো করেছে। মনে হয় কিলারের মার্ডার করার প্রতি আর ইন্টারেস্ট নেই, এরকমই ব্যাপার। হতে পারে এটা তার শেষ মার্ডার, তার গায়ের জোর চলে গেছে হবে। এসব বলতেই পরবর্তী সিনে আমরা সেই কিলারটাকে দেখতে পাই, যে কিনা ওই ফরেন্সিকওয়ালার কথাগুলো নিয়ে ভাবছে আর নিজের মধ্যে একটা রাগ তৈরি করছে। এসব কিছু ভেবে ওই রাতে সে আবারও তার শিকার খুঁজতে বেরিয়ে পড়ে যে কাকে সে তার নেক্সট টার্গেট বানাবে। ঠিক তখন এখানে শকিংলি
এই মাস্ক পরা কিলারের মতো ঠিক আরও একটা লোককে দেখতে পাওয়া যায়, যেও কিনা একই রকমেরই মাস্ক পরে তার সামনে দাঁড়িয়েছিল। যখন এই কিলার গিয়ে তাকে ধরতে যাবে, তখনই সে মাস্ক পরা অন্য লোকটা সেখান থেকে পালাতে শুরু করে। এভাবে কিছু দূর পালানোর পর এক জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে পড়ে, আর মুখ থেকে মাস্কটা সরাতেই দেখা যায় এই দ্বিতীয় মাস্ক পরা লোকটা অন্য কেউ নয়, এটা ছিল সেই লোকটা যে লোকটার আজ সকালে লাশ পাওয়া গেছিল। এটা দেখে আসল কিলারের তো হুঁশি উড়ে যায়। আর এইখানে জানা যায় এটা পুরোপুরি ছিল উজ্জ্বলনদের প্ল্যান। সবাইকে সাথে নিয়ে এসে এই প্ল্যানটা বানিয়েছে যে তারা প্রথমে একটা ফেক মার্ডার সিন বানাবে, আর গ্রামের সব লোকদের সাথে ওই কিলারও নিশ্চয়ই সেখানে মার্ডার সিনে আসবেই। এরপর তারা জেনে বুঝে সবাইকে শুনিয়ে শুনিয়ে এমন এমন কথা বলবে যাতে ওই কিলারের ইগো হার্ট হয়। অর্থাৎ এই মার্ডার তেমন একটা পারফেক্ট না, কিলার মনে হয় মার্ডার করার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, তার গায়ে আর জোর নেই, এইসব কথাগুলো আর কি। এইসব শুনে কিলারের ইগো হার্ট হবে আর সে কোনো একটা ভুল করে বসবেই। প্ল্যান মতো তারা এটাই করে, আর কিলার বগিম্যানও তাদের ফাঁদে পা দিয়ে দিয়েছে। বর্তমানে উজ্জ্বলনরা সবাই কিলারকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আর যখন গিয়ে উজ্জ্বলনে কিলারের ফেস থেকে মাস্কটা সরায়, দেখা যায় এ অন্য কেউ নয়, এ ছিল ওই রিপোর্টার জুম্মন। যে রিপোর্টার জুম্মন শুরুর দিকে শচীনদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল আর প্রতিবার টিভিতে নিউজ পড়ত, সে রিপোর্টার জুম্মন। ব্যাস তারপর আর কি, জুম্মনকে পুলিশ স্টেশন ধরে নিয়ে আসা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় যে বলো এসব মার্ডারগুলো তুমি কেন করছো। জুম্মনও তার স্টোরি বলতে শুরু করে। জুম্মনের জন্মের সাথে সাথেই তার মা পৃথিবী ছেড়ে চলে যায়। এর জন্য জুম্মনের বাবা তাকে দায়ী মনে করে, যে জন্ম নিয়ে জুম্মন নিজের মাকে শেষ করে দিল। এইসবের ফলে জুম্মনের বাবা তাকে ভালোবাসে না, তাকে তেমন একটা বাইরেও যেতে দিত না, সবসময় বাসার মধ্যে লক করে রাখত। তো এভাবে কিছু বছর পার হওয়ার পর একদিন জুম্মনের জীবনে একটা লোকের এন্ট্রি হয়, যে কিনা জুম্মনকে দেখে তার সাথে কথাবার্তা বলতে শুরু করে, তার সাথে গল্পগুজব করতে শুরু করে। এমনকি অনেক কষ্ট করে জুম্মনের বাবাকে মানিয়ে সে বাসায় এসে জুম্মনকে পড়ালেখা শেখাতে শুরু করে। অর্থাৎ লোকটা মূলত একজন টিচার ছিল। এই প্রথমবারের মতো জুম্মন কারো সাথে তো ভালো করে মেলামেশা করছে, কেউ তার সাথে এমন করে গল্প করছে, তাকে ভালোবাসছে। তাই জুম্মনের কাছেও ধীরে ধীরে লোকটা তার বাবার চেয়েও বেশি হয়ে ওঠে, কারণ এই লোকটার কাছ থেকে সে বাবার সেই ভালোবাসাটা পাচ্ছিল। এর কাছ থেকে জুম্মন পড়ালেখা শেখে, দুনিয়াদারি কিভাবে চলতে হয় তা শেখে। আর এভাবেই আরও বেশ কিছু বছর পার হয়ে যায়। একদিন সে টিচার জুম্মনকে বলে, আমি 2 সপ্তাহের জন্য একটু বাইরে যাচ্ছি, তোমার কাছে 2 সপ্তাহ পর আসতে পারবো, ততদিন তুমি এই বইগুলো পড়িও, দেখবে খারাপ লাগবে না। এভাবে সে টিচার জুম্মনকে কিছু বই দিয়ে যায়। এখন ভাগ্যক্রমে এই বইগুলোর মধ্যেই সেই সিরিয়াল কিলার বগিম্যানেরও একটা বই ছিল। এখন জুম্মন বগিম্যানের এই নোবেলটা পড়তে পড়তে তার মধ্যে গল্পটা নিয়ে ভালো লাগা কাজ করতে শুরু করে, অনেক কিছু সেখান থেকে জানতে পারে। এর 2 সপ্তাহ পর যখন তার টিচারটা ফিরে আসে, জুম্মন তাকে বলে যে টিচার, আমি ও সবগুলো বই পড়ে নিয়েছি, এর মধ্যে বগিম্যানের একটা বইও ছিল, যেটা পড়ে আমার এতটাই ভালো লাগে যে এটাকে ফলো করে আমি একটা কাণ্ড করে বসেছি। এটা বলে জুম্মন টিচারকে তাদের বাসার পিছনে একটা ফার্মে নিয়ে যায়। নিয়ে গিয়ে দেখাতে শুরু করে গল্পের বগিম্যানের মতো জুম্মন একটা শূকরকে মাথায় আঘাত করে জানে মেরে ফেলেছে। ঠিক গল্পের বগিম্যান যেমন করে মানুষকে হত্যা করত, একই রকম করে জুম্মন কাজটা করেছে। শূকরটা ছিল জুম্মনের বাবার ফার্মেরই। এখন ফার্ম থেকে যে শূকর মেরে ফেলল, এটা জানতে পেরে জুম্মনের বাবা সে তাকে আচ্ছা মতো বকতে শুরু করে, ধরে মারধর করতে শুরু করে দেয়। টিচার তাকে থামাতে আসলে জুম্মনের বাবা টিচারকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় যে সবকিছু তোমার জন্য হয়েছে। জুম্মনের বাবা একে তো আগে থেকে তাকে পছন্দ করে না, উপর থেকে এত বড় একটা কাণ্ড করে বসলো, তাই সে জুম্মনকে এবার তার রুমে একদম তালাবদ্ধ করে দেয়। এভাবে কিছুদিন পার হয়। এরপর একদিন গিয়ে রাতে তার রুমের দরজাটা নিজে নিজে খুলতে শুরু করে। জুম্মন ধীরে ধীরে বাইরে এসে দেখে বিছানায় তার বাবার রক্তাক্ত নিতর দেহ পড়ে আছে, আর তার ঠিক পাশেই গল্পের মতো মাস্ক পরা একজন বগিম্যান বসে আছে, যেটা অন্য কেউ নয়, এটা ছিল তার সেই টিচার। এ জুম্মনকে বলতে শুরু করে, জুম্মন তুমি একদমই একা নও, আমি তোমার সাথে আছি, আর আজ আমি তোমাকে মুক্ত করতে এসেছি। তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছি, এই রাগ কখনো নিভে যেতে দিও না। বলতে গেলে এই টিচারও ছিল একজন সাইকোপ্যাথ। এও জুম্মনকে সেরকমই বানিয়ে তাকে মুক্তি দিতে চায়। জুম্মনের বাবা তখনও পুরোপুরি মারা যায়নি। বগিম্যান টিচার জুম্মনের হাতে হাতুড়ি দিয়ে বলে, যাও আজ তুমি নিজেকে স্বাধীন করে নাও। এসব শুনে জুম্মনের হাত থেকে হাতুড়িটা নিয়ে এতদিনের জমিয়ে রাখা সব রাগ এক জায়গায় করে হাতুড়ি দিয়ে তার বাবাকে মারতে মারতে একেবারে সব রাগ বের করে দেয়। আর এই ঘটনার পর জুম্মন তার গ্রাম ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায়। এরপর থেকে অনেক জায়গায় অনেক রকমের জব খুঁজে খুঁজে সে করতে শুরু করে। আর অবশেষে এই গ্রামে এসে সে টিভি রিপোর্টারের একটা জব পেয়ে যায়, যেখানে সে রিপোর্টার হিসেবে জয়েন করে। এরপর থেকে নর্মালি সে তার জিন্দেগি পার করছিল,
কি একদিন জুম্মনের বস জুম্মনকে ডেকে বকাঝকা করতে শুরু করে কোনো ছোটখাটো একটা বিষয় নিয়ে, যেখানে জুম্মনের তেমন কোনো দোষই ছিল না। সেটা নিয়ে বস তাকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। বসের কাছ থেকে বকাডকা শুনে জুম্মন যখন তার বাসার দিকে ফিরছিল, তখনই রাস্তায় আশুকানের সাথে তার দেখা হয়। আশুকানের সাথে তখন তার ছেলেও ছিল। আশুকান জুম্মনের সাথে একটু কথাবার্তা বলতে শুরু করলে আশুকানের ছেলেটা তাকে বারবার কথার মাঝখানে ডাকছিল। এক পর্যায়ে আশুকান রেগে তার ছেলেকে হালকা মারধর করে বকতে শুরু করে, এই যে একজনের সাথে কথা বলার সময় মাঝখানে বারবার ডিস্টার্ব কেন করছো? এটা দেখে জুম্মনের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে তার বাবাও তাকে সময় সময় এমন করে মারধর করত। তার কোনো ভুল না থাকলেও তাকে কথা শুনতে হতো, যেমনটা আজ বসের কাছ থেকেও শুনেছে। এইভাবে এসব মনে পড়ে জুম্মনের সাইকোপ্যাথ বাড়তে শুরু করে। আবারও তার বগিমেনের ওই গল্পের কথা মনে পড়ে যায়। ব্যাস সেমভাবে প্রথমত সে হাতুড়ি দিয়ে আশুকানকে মেরে দেয়। এরপর এটা করার পর যখন তার মজা লাগতে শুরু করে, তখন মার্ডারের এই সিলসিলা সে চালিয়ে যেতেই থাকে। এসব বলতে বলতে সিন প্রেজেন্টে আসে। সবকিছু শোনার পর উজ্জ্বলন শম্ভুকে বলে, স্যার আমার মনে হয় এই জুম্মন একা হত্যাকারী না, তার সাথে আরেকজন রয়েছে। কারণ এখানে কথায় কথায় উজ্জ্বলন নোটিস করেছে জুম্মন পানি খাওয়ার সময় পানির গ্লাসটা ধরেছিল লেফট হ্যান্ডে, অর্থাৎ জুম্মন ছিল লেফট হ্যান্ডি। কিন্তু ওই দিন রাতে উজ্জ্বলনের উপর যখন কিলার হামলা করতে এসেছিল, তখন উজ্জ্বলন নোটিস করেছিল সে কিলার ছিল রাইট হ্যান্ডি। শুধু তাই নয়, মার্ডারের পর গাছের সাথে অত উঁচুতে লাশটা ঝোলানো জুম্মনের একার পক্ষে কোনোদিনও সম্ভব না। নিশ্চয় কেউ তাকে সাহায্য করেছে, তার অন্য আরেকজন সাথী তো নিশ্চয় আছে। এসবের সাথে আরও কেউ জড়িত। এসব বলতে না বলতেই উজ্জ্বলনদের কাছে একটা খবর আসে, আর তাড়াতাড়ি তারা এ জায়গায় ছুটে আসতে দেখে একটা দেওয়ালে কেউ বড় বড় করে উজ্জ্বলনদের জন্য একটা সতর্ক বার্তা লিখে গেছিল। লিখেছিল, জুম্মনকে আজ রাত 10টার ভিতরে ছেড়ে দাও, না হয় মার্ডারের এই সিলসিলা চলতেই থাকবে। 10টার একটু এদিক সেদিক হলেই গ্রামে আরও একটা লাশ পড়বে আজ। এটা থেকে ক্লিয়ার জুম্মনের সাথে আরও একজন বগিম্যান রয়েছে, যে কিনা জুম্মনের সাথী, আর তাকে ছাড়ানোর জন্য এখন পাগল হয়ে উঠেছে। এখন আরেকজন বগিম্যানটা কে সেটা বের করার জন্য উজ্জ্বলন একটা প্ল্যান বানায়। প্ল্যান খুবই সিম্পল। গ্রামের সবাইকে বলে দেওয়া হয় যেন সবাই তাদের দরজা জানালা সবকিছু বন্ধ করে ভিতরে সেফলি বসে থাকে, আর উজ্জ্বলনরা প্ল্যানিং করে শুধুমাত্র একটা ঘরের দরজা খোলা রাখবে। সময়মতো জুম্মনকে ছাড়া না হলে কিলার এদিকে আরও একটা মার্ডার করতে পাগল হয়ে উঠবে। যখন দেখবে এই ঘরের দরজা খোলা, তখন সে সেখানে যাবে। এরপর তারা তাকে ইজিলি ধরে নিবে। দারুণভাবে উজ্জ্বলনরা প্ল্যানটা সাজায়। গ্রামের সব ঘরে লক করে দেওয়া হয়, শুধুমাত্র একটা ঘর ছাড়া, যেখানে উজ্জ্বলনরা একটা বুড়ো বুড়ি এবং একটা বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছিল। এদিকে দেখতে দেখতে কিলারে দেওয়ার টাইম পার হয়ে গেলে জুম্মনের সেই সাথী ঘুরতে ঘুরতে সেই বাসার মধ্যে সে পৌঁছায়, যেটা উজ্জ্বলনরা তার জন্য ফাঁদ পেতে রেখেছিল। যখন এখানে সে আরও একটা মার্ডার করতে যাবে, তখনই শম্ভু এসে তাকে ধরে নেয়। দুজনের মধ্যে জবরদস্ত একটা ফাইট হতে শুরু করে। আর এভাবে অনেকক্ষণ ধরে ফাইটের এক পর্যায়ে শম্ভু যখনই চেহারা থেকে মাস্কটা সরায়, তখন সবার চোখ একেবারে কপালে উঠে যায়। কারণ দেখা যায় জুম্মনের এই সাথীটা অন্য কেউ ছিল না, বরঞ্চ এই দেখতে হুবহু জুম্মনের মতোই, অর্থাৎ এটা ছিল জুম্মনের যমজ ভাই। দুই ভাই মিলে গ্রামের মধ্যে এরকম তাণ্ডব চালাচ্ছিল। এখানে জানা যায় জুম্মন উজ্জ্বলনদের যে কাহিনীটা শুনিয়েছিল সেটা শুধুমাত্র তার পয়েন্ট অফ ভিউ দেখেই শুনিয়েছে, অর্থাৎ যে গল্পের জুম্মন শুধুমাত্র একজন। কিন্তু আসল সত্য ছিল ভিন্ন। জুম্মনরা জুড়ুয়া ভাই হয়ে জন্ম নিয়েছিল, আর ওই সাইকো টিচারটা একসাথে তাদের দুজনের সাথে সম্পর্ক গড়ে তুলে দুজনকে তার মতো সাইকোপ্যাথ বানায়। এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছিল তারা দুই ভাই মিলে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যই গ্রামের মধ্যে এমন নৃশংসতম হত্যা চালিয়ে যায়। উজ্জ্বলনদের কাছে এখন সবকিছু পরিষ্কার। দুই বগিমেনই ধরা পড়ল। শম্ভু উজ্জ্বলনকে ধন্যবাদ জানায় যে এত জটিল একটা কেসে তাকে সাহায্য করে কেসটা সলভ করার জন্য। গ্রামবাসীদের সবার চোখে উজ্জ্বলন আবারও হিরো হয়ে ওঠে। আর এভাবে দেখতে দেখতে শান্তিপূর্ণ গ্রামের অশান্তি করা বগিমেনের গল্পটা এখানে শেষ হয়। ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।